ওকে, আমরা দেখছিলাম হচ্ছে যে এখান থেকে অনেকে অ্যান্সার দিয়ে ফেলেছেন। তো আমাদের কাজটা হচ্ছে এখান থেকে কি করা, ক্ষেত্রফল বের করতে গেলে প্রথম কাজ হচ্ছে দৈর্ঘ্য বের করা আর প্রস্থ বের করা। তো আমরা হচ্ছে এখানে দেখলাম প্রস্থ দেয়া আছে 10। আমাদের দ্বিতীয় কাজ ছিল হচ্ছে কি করা, দৈর্ঘ্যটা বের করে নেওয়া। তাহলে আমরা হচ্ছে দৈর্ঘ্যটা বের করলাম কিভাবে। ওইখানে যে সমীকরণ ছিল সেখানে লাস্টে যেটা ছিল সেটা হচ্ছে এ সমান, অর্থাৎ সবার শেষে যেটা এসেছিল, যদি আমি ভুল করে না থাকি, যদি এরকম আমরা লিখি, এ স্কয়ার সমান ছিল, ডান পাশে ছিল 225। 225 থেকে 100 বাদ দিলে থাকে হচ্ছে 125। এ স্কয়ার সমান ছিল হচ্ছে 125। আচ্ছা, এই 125 কে যদি আমরা বর্গমূল করি, ঠিক আছে, বর্গমূল করলে আসবে হচ্ছে কত, 11 দশমিক সামথিং আসবে আর কি, 11.18 বা 19 এরকম আসবে। তো এই মানটা, এই যে মানটা আসবে সেই মানটাকে আমরা কি করব, ক্ষেত্রফলে বসিয়ে দেব। তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য ইনটু প্রস্থ, আমরা যদি হচ্ছে দৈর্ঘ্যের মানটা প্রস্থের মানটা বের করতে পারি সেক্ষেত্রে তার সমস্যা নেই। প্রস্থ হচ্ছে এখানে 10, প্রস্থ হচ্ছে 10 আর দৈর্ঘ্যের মানটা এখানে যদি আমরা বর্গমূল করি যে মানটা আসবে আর কি, সেই মানটা হচ্ছে এখানে বসাই দিলি। ধর যদি 11 দশমিক যদি 18 আমরা ধরি, ঠিক আছে, 11.18 অনেকে লিখেছেন, যদি 18 ধরি তাহলে আমাদের যে ক্ষেত্রফলটা সেটা আসবে কত, 11.18 তার সাথে 10 গুণ করলে যেটা হবে, অর্থাৎ 111.8 বা 111.9 এমন একটা মান আসবে। তো এই যে ম্যাথটা আছে এখানে হচ্ছে ক্যালকুলেশন অনেক জটিল একটা ক্যালকুলেশন এসেছে। তবে সাধারণ ক্ষেত্রে ইদানিং পরীক্ষায় যে ম্যাথগুলো আসে, যদি বড় না আসে, ছোটখাটো যে ম্যাথগুলো আসে সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আপনার বর্গক্ষেত্রটা অ্যাপ্লাই করে দেওয়ার চেষ্টা করা হয়, বা হচ্ছে এই যে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর যে মানগুলো আছে, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর মানগুলো বসিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ওকে, আমরা আরেকটা ম্যাথ দেখে ফেলি, এটা সিম্পল ম্যাথ, একেবারে সিম্পল ম্যাথ, মুখোমুখি হিসাব করা যাবে। বলা আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 12, প্রস্থ দেওয়া আছে 5, কর্ণের দৈর্ঘ্য কত। তো আমরা যদি এই ম্যাথটাকে আমাদের সমকোণী ত্রিভুজ দিয়ে ডিল করতে চাই তাহলে খুব ইজিলি করা যায়। যেমন হচ্ছে যদি আমি এটা সমকোণী ত্রিভুজ ধরি, আমরা একটু আগে বলেছি যে এখানে কর্ণটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ, কর্ণটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিছু বাহু পড়েছিলাম যে 5, 12, 13। হ্যাঁ, 5, 12, 13, তারপর হচ্ছে 6, 8, 10, 3, 4, 5, 7, 24, 25, এই যে 9, 40, 41, এই যে বাহুগুলো পড়েছিলাম, এগুলো জানা থাকলে কিন্তু ইজিলি বের করা যাচ্ছে। তো ধরেন আমরা জানি যে যদি এখানে বলা আছে দৈর্ঘ্য হচ্ছে 12, তাহলে আমরা লিখলাম দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ বলা আছে 5, তাহলে অতিভুজ কত হবে। অতিভুজ কিন্তু ইজিলি আমরা বলতে পারি যে অতিভুজ হবে 13, কারণ যদি আমরা এই অংশটা বাদ দিয়ে চিন্তা করি, ধরি এই অংশটা নাই, এটা নাই একেবারে, যদি আমরা চিন্তা করি এখানে হচ্ছে একটা অংশ নাই, শুধু একটা সমকোণী ত্রিভুজ আছে, তাহলে দৈর্ঘ্য 12 হলে প্রস্থ 5 হলে তাহলে এটা সমকোণী ত্রিভুজের ভূমি, এটা হচ্ছে লম্ব, আর অতিভুজটা তাহলে কত হবে, 13 হবে। অলরেডি অনেকজন অ্যান্সার দিয়ে ফেলেছেন। ওকে, সবাই ফাইন, 3-4 জন অ্যান্সার দিয়ে ফেলেছেন, ভেরি গুড। তো আমরা বলতে পারি যে এখানকার অতিভুজটা হবে 13। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত, কর্ণের দৈর্ঘ্য কিন্তু 13ই থাকবে। একজন লিখেছেন 169, কর্ণের দৈর্ঘ্য কিন্তু বলেছে অন্য কিছু না, কর্ণের দৈর্ঘ্য কিন্তু 13ই, তাই না, যেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ সেটাই কিন্তু কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা বলতে পারি কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে এখানে অ্যান্সার হবে 13। তাহলে দেখেন যদি আমরা এরকম সমকোণী ত্রিভুজের বাহুগুলোর মানগুলো মনে রাখি সেক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রেই আমরা হচ্ছে খুব সাপোর্ট পাবো, আমাদের ম্যাথের ক্যালকুলেশন ছাড়াই আমরা ইজিলি কি করতে পারবো, আমরা হচ্ছে ম্যাথ গুলো বের করে ফেলতে পারবো। তো এইখানে এখানে যদি আপনার কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকতো, যদি আমি ম্যাথটা একটু ঘুরাই দিই আপনাদের, যদি বলি যে সমকোণী ত্রিভুজের, ভালো করে খেয়াল করেন আমাদের আগের যে প্রশ্নটা সেটা যদি আমরা এখানে করতে চাই তাহলে কিভাবে হবে দেখেন। আমরা আমাদের পরের স্লাইডে আর কি এটা একটু দেখি, আমাদের পরের স্লাইডে এই ধরনের একটা ম্যাথ থাকার কথা। আমরা যদি আমাদের পরের স্লাইডটা দেখি তাহলে দেখবো, দেখেন এখানে প্রশ্নে বলা আছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার, কর্ণ দেওয়া আছে 10 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত। তো আমি বলেছি ক্ষেত্রফল বের করতে গেলে আপনাকে প্রথমে জানতে হবে দৈর্ঘ্য আর প্রস্থ কত। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 8, কিন্তু প্রস্থটা দেয়া নাই। প্রস্থটা আমরা চেষ্টা করতে পারি বের করা যায় কিনা, একটু দেখি আমরা। দেখেন এখানে বলা আছে দৈর্ঘ্য হচ্ছে 8, অর্থাৎ দৈর্ঘ্য আমি ধরলাম হচ্ছে 8, কর্ণ বলা আছে 10। তো ক্ষেত্রফল বের করতে গেলে লাগবে হচ্ছে প্রস্থটা। এখন যদি আমি বলি এইটা একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, এখানে হচ্ছে অতিভুজ 10, আরেকটা বা হচ্ছে 8, আরেকটা বা তাহলে কত হবে। আমরা জানি 6, 8, 10 আমরা পড়েছি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলো হবে 6, 8, 10। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলো হবে 6, 8, 10। তাহলে আরেকটা বাহু হবে 6, 3 জন অ্যান্সার দিয়েছেন, ফাইন।
আরেকটা পাবে ৬। এখন বলেছি ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ক্ষেত্রফল আছে হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে আমরা কি দেখলাম এখান থেকে? যে যদি আমরা এই সমকোণী ত্রিভুজের বাহুগুলোর মাপ জানি আর আমাদের ভাগ্য যদি সুপ্রসন্ন হয়, সেক্ষেত্রে আমাদের যে কোণের বাহুর যে মানগুলো আছে সেগুলো ইজিলি আমরা বের করে ফেলতে পারবো সমকোণী ত্রিভুজ দেয়া থাকলে। তাহলে আমরা ক্ষেত্রফলটা বলতে পারি ৬ ৮ ৪৮ হচ্ছে আমাদের ক্ষেত্রফল। আরো ২ জন অ্যান্সার দিয়েছেন। ফাইন। তো দেখেন আমরা হচ্ছে আয়তক্ষেত্রের মধ্যে কি এপ্লাই করলাম? সমকোণী ত্রিভুজটা এপ্লাই করলাম। আপনারা সামনে আ আরো রম্বসের মধ্যেও পাবেন। ঠিক আছে? বর্গের মধ্যেও পাবেন। রম্বস, বর্গ ২ জায়গাতেই দেখবেন হচ্ছে সমকোণী ত্রিভুজের কনসেপ্ট আবার এপ্লাই হবে। বৃত্তের মধ্যে আবার পাবেন। ঠিক আছে? তো এজন্য আমি বলেছি যে এই সমকোণী ত্রিভুজের বাহুগুলো ভালো করে জানবেন। জানলে আপনার বিসিএস এর যে ৩ নাম্বার থাকবে ম্যাথ, ৩ নাম্বার থেকে ১ নাম্বার হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ১ নাম্বার আপনার মোটামুটি ধরে নেওয়া যায় আপনি কনফার্ম পারবেন। এর বাইরে আয়তক্ষেত্রে যে ম্যাথ গুলো আছে, আমরা যেগুলো করলাম এর বাইরে আপনাদের শিটে দেখবেন কিছু ম্যাথ দেয়া আছে। ওই ম্যাথ গুলো হচ্ছে একটু আমি আপনাদের ধরিয়ে দেই। ওই ম্যাথ গুলো হচ্ছে কি থাকবে যে একটা আয়তক্ষেত্র দেয়া আছে, দৈর্ঘ্য বলা আছে, প্রস্থ বলা আছে। তো এই আয়তক্ষেত্রের বাইরে হচ্ছে আরেকটা আয়তক্ষেত্রের কথা বলবে। মানে বলবে হচ্ছে যে যদি এই ভিতরের অংশটা একটা পুকুর হয়, তাহলে পুকুরের পাড় সহ দৈর্ঘ্য এত, পাড় বাদে দৈর্ঘ্য এত। তো ধরেন যদি আপনার বলা থাকে পাড় সহ পুকুর, তাহলে আপনি ১ম এ সবটা দৈর্ঘ্য চিন্তা করবেন। যদি বলা থাকে পাড় সহ পুকুর, তাহলে আপনি এই সবটা দৈর্ঘ্য নিবেন। এখান থেকে এইটুক পর্যন্ত। ঠিক আছে? নিলাম। ধরেন বলা আছে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য হচ্ছে ১০। এখন যদি বলা থাকে যে পাড়ের বিস্তার, পাড়ের বিস্তার বলা আছে ধরেন ২ সেন্টিমিটার বা ২ মিটার কিছু একটা বলা আছে। তাহলে দেখেন যদি আমরা এই পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য বের করতে যাই, পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য বের করতে গেলে আমাকে বাদ দিতে হবে ২ টা দৈর্ঘ্য। কারণ আমাদের এই দৈর্ঘ্যটা এদিক দিয়ে একটু কেটে গেছে, আবার এদিক দিয়ে একটু কেটে গেছে। অর্থাৎ আমরা যদি পাড় বাদে বের করতে যাই, পাড় সহ তো এটুক পর্যন্ত। কেটে গেছে, আবার এইটুক কেটে গেছে। তার মানে যদি বলা থাকে যে পুকুরের পাড়ের বিস্তার ২ সেন্টিমিটার, তার মানে এইটুক হচ্ছে ২ সেন্টিমিটার, এইটুক হচ্ছে ২ সেন্টিমিটার। তাহলে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য কত হবে? এই ২ আর ২, এই ২ টা দিয়ে বাদ দিতে হবে। মানে ২ দিয়ে ৪ আমরা বাদ দিব। সমান হচ্ছে ৬। এখন যদি আমি আপনাকে বলি যে এখানের আ পুকুরের প্রস্থ হচ্ছে ৬, পুকুরের প্রস্থ হচ্ছে ৬ দেয়া আছে ধরেন। তাহলে পাড় বাদে পুকুরের প্রস্থ কত? তাহলে পুকুরের প্রস্থ দেয়া আছে ৬, পাড় বাদে পুকুরের প্রস্থ যদি আমরা ধরি, তাহলে পুকুরের প্রস্থ এইটুক বাদ যাবে, এটুকু বাদ যাবে, আবার নিচের অংশটা কিন্তু বাদ যাবে। ঠিক আছে? এই নিচের অংশটা বাদ যাবে। তার মানে এই পাড়ের বিস্তার এদিক দিয়ে ২ সেন্টিমিটার বাদ যাচ্ছে, এখানে ২ সেন্টিমিটার বাদ যাচ্ছে। তাহলে টোটাল বাদ যাচ্ছে ৪ সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি পাড় বাদে পুকুরের যে প্রস্থ সেটা হচ্ছে ২ সেন্টিমিটার। এখন পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল কত? ৬ সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্য আর ২ সেন্টিমিটার হচ্ছে প্রস্থ। তাহলে ৬ দোকানে ১২ সেন্টিমিটার হচ্ছে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল। তাহলে এই ধরনের ম্যাথ গুলো কিভাবে থাকে আমি একটু বলি। ধরেন বলা আছে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে ১০, প্রস্থ হচ্ছে ৬। তাহলে পুকুরের দৈর্ঘ্য যদি ১০ হয়, প্রস্থ যদি ৬ হয়, ৬ ১০ কত হয়? ৬০ হয়। ৬০ হচ্ছে পুকুরের এই সবটার, অর্থাৎ এই ওভারঅল সবটার ক্ষেত্রফল যা আছে সব। সবটার ক্ষেত্রফল হচ্ছে ৬ ১০ ৬০। এখন আপনাকে বলতে পারে যে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য, পাড় সহ পুকুরের দৈর্ঘ্য, অথবা আপনার বলবে পাড়ের বিস্তার এইটুকু। হ্যাঁ? একটা আয়তক্ষেত্র থেকে আরেকটা আয়তক্ষেত্র বাদ দিলে আমরা দেখছি পাড়ের বিস্তার পাওয়া যাবে। অর্থাৎ বড়টা থেকে যদি আমরা ছোটটা বাদ দেই, তাহলে পাওয়া যাবে হচ্ছে পুকুরের পাড়ের বিস্তার। মেক্সিমাম টাইমে হচ্ছে পুকুরের পাড়ের বিস্তারটা চাওয়া হয়। তাহলে যদি আপনার আ বলা থাকে দৈর্ঘ্য হচ্ছে ১০, প্রস্থ হচ্ছে ৬, পুকুরের পাড়ের বিস্তার হচ্ছে ২ সেন্টিমিটার বা যাই বলুক না কেন, আমরা পুকুরের পাড়ের বিস্তার বাদ দিয়ে বের করব পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল কতটুকু? মানে এইটুকু। তাহলে সবটা ক্ষেত্রফল থেকে যদি আমরা এই পাড় বাদে পুকুরের ক্ষেত্রফলটা বাদ দেই, তাহলে obviously এই অংশটা থাকবে শুধু। পাড়ের বিস্তারটা থাকবে। সবটা যদি হয় ৬০, হ্যাঁ? সবটা যদি হয় ৬০ আর আমাদের এখানে পাড় বাদ এসেছে ৬ দোকানে ১২, ৬০ থেকে ১২ বাদ দিলে থাকে কত? ৪৮। তার মানে আমাদের এই পুকুরের আ পাড়ের বিস্তার হচ্ছে ৪৮। কথার কথা বললাম আরকি। অর্থাৎ যেকোনো মান যদি আমরা হচ্ছে আ দৈর্ঘ্য ধরি, প্রস্থ ধরি, সেখান থেকে আমরা দেখব যে পাড়ের বিস্তার কতটুকু আছে সেটা আমরা বাদ দিব। বাদ দেওয়ার পরে আমাদের যে অংশটা থাকবে তো আমরা সেটা দিয়ে হচ্ছে ক্ষেত্রফল বের করব। তার মানে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল বের করব ১ম এ। তারপর পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল বের করব। পাড় সহ থেকে পাড় বাদে বাদ দিলে থাকবে শুধু পাড়। এই ধরনের ম্যাথ গুলো আসে। এটা শিটে আপনারা পাবেন। এটা আপনারা করবেন সবাই। তো আয়তক্ষেত্র নিয়ে আরো কিছু টুকটাক ম্যাথ আসে। এগুলো আপনাদের শিটে দেয়া আছে, এগুলো আপনারা দেখে নিলে পারবেন। আমাদের যে সূত্রগুলা করেছি এগুলো দিয়েই ম্যাথ গুলো হবে। তো আমরা এখন যাবো হচ্ছে বর্গক্ষেত্রে। তো বর্গক্ষেত্র দেখার জন্য
এখানে বর্গক্ষেত্রটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এই বর্গক্ষেত্রের মধ্যে আমরা সমকোণী ত্রিভুজ খুঁজে পাবো। অর্থাৎ প্রপারলি মানে আমরা সমকোণী ত্রিভুজ খুঁজে পাবো, এবং হচ্ছে এই সমকোণী ত্রিভুজ যেখানেই থাকবে সেখানে হচ্ছে আপনার এখানে ত্রিভুজ চতুর্ভুজের কনসেপ্ট একসাথে হয়ে যাবে। আর ত্রিভুজ চতুর্ভুজের কনসেপ্ট একসাথে হওয়া মানে হচ্ছে আপনার এই ম্যাথটা হচ্ছে আপনার একটা ম্যাথ দেওয়া মানে ত্রিভুজে কভার করছে, চতুর্ভুজে কভার করছে। তো আমরা প্রথমে একটু বৈশিষ্ট্য দেখে ফেলি। তো এই যে বর্গক্ষেত্র আছে, আমরা জানি বর্গক্ষেত্রে যে চারটা কোণ আছে, ভিতরে যে চারটা কোণ আছে, চারটা কোণে হচ্ছে 90 ডিগ্রি। ভিতরে চারটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। আর আরেকটা বিষয় হচ্ছে আয়তক্ষেত্রের মতোই আর কি 90 ডিগ্রি। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে চারটা বাহু সমান, এখানে চারটা বাহু সমান, আর প্রত্যেকটা বাহুর সমান্তরাল, অর্থাৎ সব দিক থেকে ডিসটেন্স সমান। এদিক থেকে যদি 4 সেন্টিমিটার হয়, এদিক থেকেও 4 সেন্টিমিটার। তো এখন আমরা বৈশিষ্ট্যগুলো একসাথে যদি আমরা বলতে চাই, তাহলে আমরা বলতে পারি চারটা বাহু পরস্পরের সমান। হ্যাঁ, চারটা বাহু পরস্পরের সমান। প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ, মানে প্রত্যেকটা কোণ হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি। এরপরে যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা হচ্ছে একটা কর্ণ আরেকটা কর্ণকে কি করবে, সমান দুই ভাগে ভাগ করবে। একটা কর্ণ আরেকটা কর্ণকে সমান দুই ভাগে ভাগ করবে এবং সমকোণ তৈরি করবে। অর্থাৎ আমরা যদি বলি যে এইখানে এই এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ। তো এসি কর্ণ বিডি কর্ণকে যখন ভাগ করবে তখন এরা হচ্ছে কি হবে, সমান দুই ভাগে ভাগ হবে, 1 নাম্বার কথা। আর 2 নাম্বার হচ্ছে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। আয়তক্ষেত্রে সমকোণ ছিল না, এখানে কি হবে, এখানে একটা সমকোণ তৈরি হবে, এখানে একটা সমকোণ তৈরি হবে, এখানে একটা সমকোণ তৈরি হবে। তাহলে বলতে পারি একটা কর্ণ আরেকটা কর্ণকে সমান দুই ভাগে ভাগ করবে এবং সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ এখানে চারটা সমকোণ তৈরি হবে। আর যেখানে সমকোণ আছে সেখানে দেখেন এখানে একটা সমকোণী ত্রিভুজ চলে আসবে। আর যেখানে সমকোণী ত্রিভুজ আসবে সেখানে আমাদের বাহুগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো সবাই এই পয়েন্টটা একটু লিখে রাখেন। আহ, এই পয়েন্টটা একটু দেখেন, কর্ণদ্বয় সমান আর পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। স্যার মোট তো তাহলে 4টা সমকোণ তৈরি হয় না? জি, চারটা সমকোণ তৈরি হবে। এরপর আপনার সূত্রগুলো একটু দেখেন। আজ একটা দিক আপনার সূত্রগুলো দেখে বলেন একবার। আচ্ছা, তাহলে ক্ষেত্রফলটা হচ্ছে আগের মতোই। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এখানেও ক্ষেত্রফল সেম, ক্ষেত্রফলটা হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আচ্ছা, দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে কি, এখানে দৈর্ঘ্য আর প্রস্থের মান সমান। অর্থাৎ দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ এ, তাহলে আমরা বলতে পারি যে দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থটাও কি হবে, এ হবে। তাহলে ক্ষেত্রফলটা হয়ে যাচ্ছে a স্কয়ার, ক্ষেত্রফলটা হয়ে যাচ্ছে a স্কয়ার। আচ্ছা, এই সূত্রটা না জানলে চলবে, এটা এটা খুব বেশি কাজে লাগে না, এটা ছাড়াই ম্যাথ করা যায়, এটা দরকার হবে না। তো পরিসীমা হচ্ছে চার বাহুর যোগফল। অর্থাৎ একটা বাহু যদি এ হয় তাহলে চারটা বাহু যোগ করলে হবে 4a। পরিসীমা হচ্ছে 4a। আর ক্ষেত্রফল যদি আমরা জানি তাহলে কিন্তু এক বাহুটা বের করা যাবে, রুট ওভার ক্ষেত্রফল করলে হয়ে যাবে। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি আপনি জানেন যে ক্ষেত্রফল হচ্ছে 100, ধরেন আপনাকে বলা আছে ক্ষেত্রফল হচ্ছে 100, তাহলে আপনি লিখতে পারেন a স্কয়ার সমান 100। ক্ষেত্রফল বলা আছে 100, তাহলে আপনি লিখতে পারেন a স্কয়ার সমান 100। এখন যদি আপনাকে বলে এর মান কত, মানে বাহুর মান কত, প্রশ্নে বলা আছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100, বাহুর মান কত, তাহলে আপনি এখানে যদি দুই পাশে রুট করে দেন, মানে বর্গমূল করে দেন, তাহলে কিন্তু আপনি বাহুর মানটা পেয়ে যাচ্ছেন। তাহলে আপনি বাহুর মানটা পেয়ে যাচ্ছেন, আপনি পেয়ে যাচ্ছেন a সমান হচ্ছে রুট ওভার 100। তাহলে রুট ওভার 100 মানে হচ্ছে 10, রুট ওভার 100 মানে হচ্ছে 10। তাহলে আমরা বলতে পারি এর মান হচ্ছে এখানে 10।
তাহলে দেখেন যেটা বলছি সেটা হচ্ছে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে সেখান থেকে আমরা একটা বাহু বের করে নিতে পারি। বাহুটা হচ্ছে রুট ওভার ক্ষেত্রফল করলেই বাহুটা বের হয়ে যাবে। আচ্ছা, আর যদি আপনার পরিসীমা দেওয়া থাকে, যদি আপনাকে বলে দেয় যে একটা বর্গক্ষেত্র তার পরিসীমা হচ্ছে ৪০, তাহলে পরিসীমা হচ্ছে ৪০ মানে কি? আপনি বলতে পারেন যে পরিসীমা হচ্ছে ৪ বাহুর যোগফল। মানে একটা বাহু যদি a হয়, পরিসীমা হচ্ছে 4a। তাহলে আপনি বলতে পারেন 4a সমান হচ্ছে ৪০, এটা আপনি বলতে পারেন। তাহলে বলেন এখানে a সমান কত হবে? a সমান হবে ৪০ কে যদি আমরা ৪ দিয়ে ভাগ করি, তার মানে টোটাল যে পরিসীমা দেয়া থাকবে সেটাকে যদি আমরা ৪ দিয়ে ভাগ করি, টোটাল যে পরিসীমা দেয়া থাকবে সেটাকে যদি আমরা ৪ দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যাবে হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা বলতে পারি যে পরিসীমা যা থাকবে সেটাকে যদি আমরা ৪ দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। ওকে, দুইজন অ্যান্সার দিয়েছেন, ফাইন। তাহলে দেখেন যেটা বলছি সেটা হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, পরিসীমা হচ্ছে ৪ বাহুর যোগফল। ৪ বাহুর যোগফল জানা থাকলে সেটাকে ৪ দিয়ে ভাগ করলে পাওয়া যাবে একটা বাহুর আ দৈর্ঘ্য। তারপর যদি ক্ষেত্রফল জানা থাকে সেটাকে যদি আমরা সরাসরি বর্গমূল করে দেই তাহলে আমরা পাবো হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে সূত্র সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য √2 ইনটু a। কর্ণের দৈর্ঘ্য √2 ইনটু a, এটা কোত্থেকে আসে আমরা একটু দেখি। আমরা আয়তক্ষেত্রে কর্ণ পড়েছিলাম, মনে আছে আপনাদের a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এইখানে তো b স্কয়ার নাই, এখানে দুইটা বাহু হচ্ছে a। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √a স্কয়ার প্লাস b স্কয়ার। এইখানে b নাই, দুইটা বাহু হচ্ছে a, কারণ এখানে সবগুলো বাহু সমান। তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে √a স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে দুইটা a স্কয়ার যদি আমরা যোগ করি, তাহলে পেয়ে যাবো 2a স্কয়ার। এই 2a স্কয়ার কে যদি আমরা রুট করে দেই তাহলে পেয়ে যাবো √2 ইনটু a। 2a স্কয়ার কে যদি আমরা রুট করে দিই তাহলে পেয়ে যাবো √2 ইনটু a। কেন? কারণ হচ্ছে এই a স্কয়ার আর রুট কাটা যাবে, মানে রুট আর a স্কয়ার বাদ যাবে, কিন্তু এই 2 টা রুটের মধ্যে থেকে যাবে। তো থেকে গেলে লাস্টে কি আসবে? আসবে হচ্ছে √2, আর স্কয়ারের কারণে এটা হচ্ছে আলাদা হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা বলতে পারি যে আমাদের বর্গক্ষেত্র যেটা থাকবে, বর্গক্ষেত্রের কর্ণ হবে √2 ইনটু a। বর্গক্ষেত্রের কর্ণ হবে √2 ইনটু a, অর্থাৎ বর্গক্ষেত্র দেয়া থাকলে সেখানে যদি কোনো একটা বাহু দেয়া থাকে, বাহু জানা থাকলেই কর্ণের দৈর্ঘ্যটা বের করা যাবে। বাহুর সাথে √2 গুণ করলে অটোমেটিক কর্ণের দৈর্ঘ্যটা বের হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট সূত্র, √2 ইনটু a। অর্থাৎ যদি আমরা বর্গক্ষেত্রের একটা বাহু জানি সেক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যটা বের করতে পারবো। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 ইনটু a। এই সূত্রটা সবচেয়ে বেশি কাজে লাগবে বর্গক্ষেত্রের ক্ষেত্রে। তো এই বর্গক্ষেত্রের ম্যাথ গুলো অনেকভাবে ঘোরানো যায়, অর্থাৎ বর্গক্ষেত্রের ম্যাথ গুলো অনেকভাবে চিন্তা করা যায়। আপনাকে কিভাবে ম্যাথ দিবে ভালো করে একটু শোনেন ভালো করে। কারণ এই বর্গক্ষেত্রের ম্যাথ গুলো পরীক্ষায় বেশি এসেছে এবং আসবে, বিসিএস এও বর্গক্ষেত্র থেকে বেশি ম্যাথ এসেছে। তো এইখানে আপনারা বলতে পারেন যে ক্ষেত্রফল দেয়া আছে, ভালো করে খেয়াল করেন। বলা আছে ক্ষেত্রফল দেয়া আছে, বাহু কত? বলা আছে ক্ষেত্রফল 100, বাহু কত? আমি যেটা করলাম এখানে ক্ষেত্রফল 100 বলা থাকলে এটাকে রুট করে দিলে পেয়ে যাবো হচ্ছে বাহু। বাহু পেয়ে গেলাম 10। যদি বলে ক্ষেত্রফল 400, বাহু কত? তাহলে 400 কে যদি আমরা রুট করি তাহলে পেয়ে যাবো 20। তো এটা এক ধরনের ম্যাথ। আবার বলা আছে ক্ষেত্রফল হচ্ছে 100, পরিসীমা কত? তো ক্ষেত্রফল যদি 100 হয়, পরিসীমা বের করতে গেলে বাহু লাগবে। সব জায়গায় দেখেন কমন বিষয়টা হচ্ছে, আমরা এখানে যতগুলো বিষয় দেখেছি তার মধ্যে সব জায়গায় একটা বিষয় কমন বর্গক্ষেত্রে, সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় এর মান লাগবে। ক্ষেত্রফল বের করতে যান এর মান, পরিসীমা বের করতে যান এর মান, ঠিক আছে, কর্ণ বের করতে যান এর মান লাগবে। তো আমাদের মূল যে টার্গেট থাকবে বর্গক্ষেত্র হলে প্রথম যে টার্গেট সেটা হবে বাহুর দৈর্ঘ্যটা বের করে নেওয়া। ঠিক আছে, বাহুর দৈর্ঘ্যটা বের করে নিতে হবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যদি ক্ষেত্রফল 100 হয়, পরিসীমা কত? তাহলে ক্ষেত্রফল হচ্ছে 100। 100 থেকে আমরা বাহুর মানটা পেয়ে যাবো। আব্দুল্লাহ আল মামুন ভাই অ্যান্সার দিয়ে ফেলেছেন, ফাইন। 100 আমরা হচ্ছে দেখলাম ক্ষেত্রফল, সেখান থেকে আমরা বাহুর মান পেলাম a পেলাম হচ্ছে 10। তাহলে পরিসীমা হবে 4 ইনটু a, মানে 4 10 40। তাহলে ক্ষেত্রফল থেকে আমি বাহু বের করতে পারি, ক্ষেত্রফল থেকে আমি কি বের করতে পারি? পরিসীমা বের করতে পারি। এখন আমি আপনাকে প্রশ্ন করলাম ক্ষেত্রফল থেকে আপনি কর্ণ বের করেন। ক্ষেত্রফল দেয়া আছে 100, কর্ণের মান কত? সবাই একটু তাড়াতাড়ি করে কমেন্টে লিখে দেন। ক্ষেত্রফল হচ্ছে 100, কর্ণের মান কত? ক্ষেত্রফল 100 হলে কর্ণের মানটা কত? তাহলে আমরা এখানে 3 ধরনের ম্যাথ দেখলাম, ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য বের করা, ক্ষেত্রফল থেকে পরিসীমা বের করা, ক্ষেত্রফল থেকে কর্ণের দৈর্ঘ্য বের করা। ওকে, অনেকে অ্যান্সার দিয়ে ফেলেছেন, ফাইন। আচ্ছা, ঠিক আছে, তাহলে অ্যান্সার চলে এসেছে আমাদের এখানে। তো আমরা যদি একটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারি 10, তাহলে অবশ্যই কর্ণের দৈর্ঘ্য হবে
টু ইন্টু এ বা হচ্ছে a রুট টু। তাহলে এর মান হচ্ছে এখানে 10, এর মান হচ্ছে 10 আর সাথে তো রুট টু সূত্রে আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 10 রুট টু। তো আপনার এই ম্যাথটা কিন্তু ইজি লাগছে, কিন্তু আসলেই কিন্তু ম্যাথগুলো ইজি। যদি আমরা এভাবেই চিন্তা করতে পারি তাহলে কিন্তু ম্যাথগুলো কঠিন হবে না আমাদের জন্য। তো আমরা ৩ এর ম্যাথ দেখলাম। এখন আমরা একটু রিভার্স চিন্তা করি। আপনাকে আমি প্রশ্নে বললাম যে একটা বর্গের কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে, ক্ষেত্রফল কত? তো কর্ণের দৈর্ঘ্য থেকে আমাদের কাজ হবে বাহুটা বের করে নেওয়া। অর্থাৎ বর্গক্ষেত্র করতে গেলে আপনাকে মূল ফোকাস রাখতে হবে বাহু কত দেয়া আছে। তো যেহেতু বাহুটা দেয়া নাই, বলা আছে কর্ণের দৈর্ঘ্য এত হলে ক্ষেত্রফল কত? আপনি কর্ণের দৈর্ঘ্য থেকে বাহুটা বের করে নিবেন। বের করে নিয়ে তারপর আপনি ক্ষেত্রফল বের করবেন। তারপর যদি বলা বলা থাকে কর্ণের দৈর্ঘ্য এত হলে পরিসীমা কত? তাহলে আপনি কি করবেন? কর্ণের দৈর্ঘ্য থেকে বাহুটা বের করে তারপর হচ্ছে পরিসীমা করবেন। তো এইভাবে করে আমরা ম্যাথ গুলো ঘোরাতে পারি। তাহলে আমরা এখন কিছু ম্যাথ প্র্যাকটিস করে ফেলি। বর্গক্ষেত্রের জন্য কিছু ম্যাথ প্র্যাকটিস করে ফেলি। এগুলো পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট। এই ম্যাথ গুলো থেকে মেক্সিমাম ম্যাথই বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং এইগুলো এই নিয়ম থেকেই পরীক্ষা আসবে। কারণ এর বাইরে নিয়ম বানানোর আরকি চেষ্টা করলে সম্ভব না। বানানো সম্ভব না। তো দেখেন ১ম ম্যাথটাই আমি যেটা বলছিলাম, কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে 4√2, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? সবাই তাড়াতাড়ি করে অ্যান্সারটা লিখে দেন। বলা আছে কর্ণের দৈর্ঘ্য 4√2 হলে ক্ষেত্রফল কত হবে? একজন অ্যান্সার দিয়ে ফেলেছেন। ফাইন মই ভাই। তো কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2 ইনটু a বা হচ্ছে a√2। আচ্ছা, আমরা তাহলে কর্ণের দৈর্ঘ্য লিখলাম a√2। তো এখানে কর্ণের দৈর্ঘ্য যদি a√2 হয়, এইখানে আমাদের প্রশ্নে বলা আছে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4√2। তাহলে আমরা বলতে পারি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4√2 সমান হচ্ছে a√2। এটা কিন্তু আমরা বলে ফেলতে পারি। আরো দুজন আনসার দিয়েছেন। তো এই যে আমরা এখান থেকে যদি আমরা দুই পাশ থেকে মিনিমাইজ করি, অর্থাৎ এখানে √2 যদি আমরা বাদ দেই, এখান থেকে যদি √2 বাদ দেই, তাহলে দেখেন আমরা এর মান পেয়ে যাচ্ছি 4। আমাদের টার্গেটটা কিন্তু এর মান বের করা। কারণ এর মান বের করতে পারলে বাকি সবকিছুর মানটা বের হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম এখানে এর মান আসতেছে 4। এখন আপনাকে যাই বলুক না কেন আপনি ইজিলি বের করতে পারবেন। আপনাকে যদি বলে ক্ষেত্রফল কত? আপনি বলবেন এটাকে স্কয়ার করলে পাওয়া যাচ্ছে ক্ষেত্রফল। 4 কে স্কয়ার করলে হয় 16, ক্ষেত্রফল হচ্ছে 16। যদি আপনাকে বলে পরিসীমা কত? যদি আপনাকে বলে পরিসীমা কত, তাহলে পরিসীমা হচ্ছে 4 বাহুর যোগফল। তাহলে একটা বাহুর হচ্ছে 4, 4 বাহুর যোগফল করলে আসবে 4 ইনটু 4 মানে 4 4 16। তো এটা এমন একটা ম্যাথ যেটা হচ্ছে ক্ষেত্রফল এবং পরিসীমার সমান। তো এই যে ম্যাথটা আমরা দেখলাম, এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল, আমরা কর্ণের দৈর্ঘ্য থেকে বাহুটা বের করে নিলাম। বাহু থেকে যদি ক্ষেত্রফল বের করতে বলে তাহলে আমরা এটাকে স্কয়ার করব। যদি বলে পরিসীমা তাহলে আমরা কি করব? 4 গুণ করে দিব। তাহলে আমরা ইজিলি পেয়ে যাব হচ্ছে ক্ষেত্রফল বা পরিসীমার মান। এখন পরের ম্যাথটা আমরা দেখি এই ম্যাথে কি চাওয়া হয়েছে। তো এখানে একটু থিওরিটিক্যাল ম্যাথ দেয়া হয়েছে। বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ? বলা আছে বর্গক্ষেত্রের পরিসীমা কর্ণের দৈর্ঘ্যের কত গুণ? তো এখন কত গুণ মানে কি? কত গুণ মানে হচ্ছে একটা আরেকটা থেকে কত গুণ বড় বা বেশি। আমি যদি বলি একটা মান হচ্ছে 10, আরেকটা আমি বললাম আমার কাছে 10 টাকা আছে, আপনার কাছে 2 টাকা আছে। জাস্ট সিম্পলি চিন্তা করেন। আমি বললাম আপনার কাছে 10 টাকা আছে, আমার কাছে 10 টাকা আছে, আপনার কাছে 2 টাকা আছে। তাহলে আমার কাছে আপনার চেয়ে কত গুণ বেশি টাকা আছে? তাহলে আমরা বড় মানটাকে ছোট মানকে দিয়ে ভাগ করি। তখন আমি বলব হচ্ছে আমার কাছে 5 গুণ বেশি টাকা আছে। আমার কাছে ছিল 10 টাকা, আপনার কাছে 2 টাকা। তাহলে আমি বলতে পারি আমার কাছে 5 গুণ বেশি টাকা আছে। তো এখন আ আমার কথা যেটা সেটা হচ্ছে এই যে পরিসীমাটা কি আছে এখানে, পরিসীমাটা বড়। বলা হচ্ছে পরিসীমা কর্ণের দৈর্ঘ্যের কত গুণ। তাহলে পরিসীমা যদি আমরা বলি 4a হচ্ছে পরিসীমা। আমরা যদি বলি পরিসীমা হচ্ছে 4a, কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √2 ইনটু a বা a√2 যাই লিখি না কেন আমরা √2 ইনটু a। তো এখন প্রশ্নে বলা হয়েছে পরিসীমাটা কর্ণের দৈর্ঘ্যের কত গুণ? যেহেতু পরিসীমা বড় তো সেটাকে আমরা উপরে রাখলাম। বলা আছে প্রশ্নে পরিসীমাটা কত গুণ? তার মানে পরিসীমাটা বড়। তাহলে পরিসীমা হচ্ছে 4a, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। এখন আমরা কি করতে পারি? a কাটতে পারি। যদি আমরা 4 কে ভেঙে লিখি তাহলে আমরা লিখতে পারি 2 ইনটু 2, তাই তো? 4 কে আমরা ভেঙে লিখতে পারি 2 ইনটু 2 এভাবে লিখতে পারি। হ্যাঁ, 2 আমরা হচ্ছে 4 এর পরিবর্তে লিখলাম 2 ইনটু 2। আবার 2 কে যদি আমরা একটা 2 কে যদি ভেঙে লিখি তাহলে আমরা লিখতে পারি √2 ইনটু √2, অর্থাৎ একটা 2 কে আমরা ভেঙে লিখতে পারি √2 ইনটু √2। দুইটা √2 গুণ করলে একটা 2 হয়। কেন আমরা √2 লিখলাম? নিচের √2 এর সাথে কাটার জন্য। তাহলে এই একটা √2 আরেকটা √2 এর সাথে কাটলে অ্যান্সার আসে 2√2। আ একজন অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ। এই যে হয়ে গেল আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা কর্ণের চেয়ে
2√2 গুণ বড়, আরেকজন आंसर দিয়েছেন। তাহলে এই জিনিসটা আমরা যদি মনে রাখি তাহলে কিন্তু পরীক্ষায় এটা করতে হবে না, কারণ এটা একটা ফিক্সড একটা কোশ্চেন। হ্যাঁ, এটা একটা ফিক্সড কোশ্চেন। এটা এই ফিক্সড কোশ্চেনের জন্য আমাদের ম্যাথ যেন করতে না হয়, আমরা এটা মনে রাখবো একটু, যে বর্গক্ষেত্রের পরিসীমাটা কর্ণের দৈর্ঘ্যের হচ্ছে 2√2 গুণ বড়। ওকে, এটা হয়ে গেল। আমরা তাহলে দেখি নেক্সট আর কি ম্যাথ আছে আমাদের জন্য। তো আমাদের এখানে প্রশ্নে বলা আছে বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য 8 ফুট হলে কর্ণের দৈর্ঘ্য কত? আমি একটু আগে যে নিয়মগুলো নিয়ে কথা বলছিলাম সেই নিয়মগুলো এখানে দেওয়া আছে। দেখেন, বলা আছে বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য 8 ফুট, কর্ণের দৈর্ঘ্য কত? এটা করে ফেলেন সবাই। বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য 8 ফুট হলে কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে এক বাহু দৈর্ঘ্য 8 ফুট হলে কর্ণের দৈর্ঘ্য, তো কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা জানি, অ্যান্সার চলে এসেছে। ফাইন। কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা জানি a√2। কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা জানি a√2, যেখানে a হচ্ছে বাহুর মান। তো আমাদের প্রশ্নে বাহু বলা আছে 8 ফুট, অর্থাৎ বর্গক্ষেত্রের একটা বাহু হচ্ছে 8 ফুট। তাহলে সূত্রে বসাই দিলে অ্যান্সার চলে আসতেছে। এর মান হচ্ছে 8 আর √2 তো সূত্রের, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 8√2। এখন হচ্ছে আমরা যেটা দেখলাম, তাহলে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এখান থেকে আমরা কি পেলাম? আমরা হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। ঠিক আছে, বা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা কর্ণের দৈর্ঘ্য পেয়ে যেতে পারি। তো আগেরটা ছিল কর্ণের দৈর্ঘ্য থেকে বাহু বা ক্ষেত্রফল বের করা, এখানে বাহু থেকে কর্ণ বের করা। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই ম্যাথটা দেখে ফেললাম। এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখে ফেলি। আমাদের পরের যে ম্যাথটা আছে, সেখানে আমরা দেখি কি দেওয়া আছে। বলা আছে একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 8 ফুট হলে, একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 8 ফুট হলে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 8 ফুট হলে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আচ্ছা, আমরা একটা চিত্র এঁকে এটা বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমি একটা প্রথমে বর্গ আঁকি। ঠিক আছে, এই যে একটা প্রথমে বর্গ এঁকে নিলাম। তো এখন বলা আছে যে এই বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি 8 ফুট হয়, তাহলে আমরা বাহুর মানটা পেয়ে যাচ্ছি। বাহুর মানটা দেওয়া আছে 8 ফুট, তাহলে আমরা বাহুর মানটা 8 ফুট লিখে ফেললাম। একজন অ্যান্সার দিয়েছেন, ফাইন। আমরা দেখি এইখানে বাহুর মান দেওয়া আছে 8 ফুট, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই বাহুটা হচ্ছে 8, বাহুটা হচ্ছে 8, মানে সবগুলো বাহু হচ্ছে 8, এক কথায় সবগুলো বাহু হচ্ছে 8। এখন বলা হচ্ছে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে যদি আমরা এখানে একটা কর্ণ নেই, তাহলে একটা কর্ণ পেয়ে যাচ্ছি। কর্ণের উপর যদি একটা বর্গক্ষেত্র আঁকি, তাহলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আমরা যদি এই কর্ণের উপর একটা বর্গক্ষেত্র আঁকতে পারি, হ্যাঁ, এটা যদি আমরা এই কর্ণের উপর একটা বর্গক্ষেত্র আঁকতে পারি, তাহলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? ধরেন আমরা এইটার উপর একটা বর্গক্ষেত্র আঁকবো। ঠিক আছে, এই কর্ণের উপর একটা বর্গক্ষেত্র আঁকি, তাহলে প্রশ্নে যাই বলুক না কেন আমরা কিন্তু একটা বিষয় সবাই কনভিন্স, সেটা হচ্ছে আমাদের বাহুর মানটা লাগবে। এই বিষয়ে কিন্তু সবাই আমরা একমত। প্রথমে আমাদের যাই বলুক না কেন আমাদের বাহুর মানটা লাগবে। আমি ধরলাম এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, আমাদের বের করতে বলছে কর্ণের উপর যে বর্গক্ষেত্রটা আছে, এই যে লাল যে ক্ষেত্রটা, সেটার ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা এই ম্যাথটা আমাদের আগের মতো করে আমরা ত্রিভুজে যেভাবে ডিল করেছি সেভাবে ডিল করি। তো দেখেন, আমি যদি আপনাকে ইজিলি একেবারে খুব সিম্পল ভাবে বলি, যে আমরা ভুলে যাই যে এটা একটা বর্গক্ষেত্র। আমরা চিন্তা করি এইখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, সবাই আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ। একটা বাহু যদি 8 হয়, যেহেতু এটা বর্গক্ষেত্র, তাহলে আরেকটা বাহু 8 হবে। তাহলে এইটা যদি, এই অংশটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমরা পড়েছিলাম সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, আপনাদের মনে আছে? যদি একটা বাহু x হয় আরেকটা বাহু x হয়, তাহলে অতিভুজ হবে x√2। একটা বাহু যদি 2 হয় আরেকটা বাহু 2 হয়, অতিভুজ হবে 2√2। একটা বাহু যদি 3 হয় আরেকটা বাহু যদি 3 হয়, তাহলে হবে 3√2। আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে পড়েছিলাম যে এই দুইটা বাহু যদি সেম হয়, যেহেতু এটা একটা সমকোণ, আবার দুইটা বাহু সেম, কারণ এটা একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের এই বাহু যদি 8 হয় এটাও 8 হবে, তাহলে অতিভুজ অবশ্যই হবে 8√2। যদি আপনি এটা না জানেন তাহলে সমস্যা নাই, আপনাকে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল, হ্যাঁ, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দিয়ে বের করতে হবে, আপনার সময় নষ্ট হবে। যদি আপনি সিম্পলি ধরে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার আর কষ্ট করতে হচ্ছে না। তাহলে আমরা লিখতে পারি যে এইখানে আমাদের অতিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে কত? অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 8√2। এখন দেখেন, আমরা ভুলে যাই এটা যে অতিভুজ। আমরা যদি চিন্তা করি যে এটা একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের একটা বাহু হচ্ছে এই বাহুটা,
আর এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8√2। তাহলে দেখেন সিম্পলি যদি আমরা এভাবে চিন্তা করি যে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 8√2, তার ক্ষেত্রফল কত? তাহলে তার ক্ষেত্রফল কত হবে? বাহু স্কয়ার, ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার, অর্থাৎ একটা বাহু যদি 8√2 হয় তার ক্ষেত্রফল অবশ্যই হবে বাহু স্কয়ার। তাহলে আমরা যেটা করলাম, একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ থেকে সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজটা বের করলাম 8√2। আবার আমরা খেয়াল করে দেখলাম যেটা সমকোণী ত্রিভুজের অতিভুজ সেটাই আমাদের বর্গের বাহু। তাহলে বর্গের বাহু যদি 8√2 হয় সেটাকে স্কয়ার করলে আমরা পেয়ে যাবো হচ্ছে তার ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা ইজিলি বলতে পারি 8 8 64, আর √2 কে স্কয়ার করলে হবে শুধু 2। 64 আর 2 গুণ করলে হবে 128, যেটা মহিব ভাই অ্যান্সার দিয়েছিলেন। সঠিক উত্তর হচ্ছে 128। আরেকজন অ্যান্সার দিয়েছেন। তাহলে দেখেন আমাদের ত্রিভুজের কনসেপ্টটা কিন্তু আমরা আবার এপ্লাই করতে পারলাম। তার মানে যদি আমরা ত্রিভুজের অংশটা, বিশেষ করে সমকোণী ত্রিভুজটা যদি ভালো করে পারি, সেক্ষেত্রে আমাদের এইখানের ম্যাথ গুলো আমাদের জন্য বেশি কঠিন মনে হবে না, অর্থাৎ বর্গক্ষেত্র বিশেষ করে আমাদের জন্য খুব সহজ মনে হবে। আমরা আরেকটা ম্যাথ দেখি। তো এখানে বলা আছে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে একটা সরলরেখা আপনি চিন্তা করেন, তার উপর আপনি একটা কি করলেন, একটা বর্গক্ষেত্র আঁকলেন। তাহলে আমরা যদি একটা বর্গক্ষেত্র আঁকি, ধরেন আমি একটা সরলরেখা নিলাম, আমি ধরেন একটা সরলরেখা নিলাম হচ্ছে এই সরলরেখাটা, এইটা ধরেন আমি নিলাম। তো বলা আছে একটা সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা এই সরলরেখার উপর একটা বর্গক্ষেত্র আঁকার চেষ্টা করি। আমরা এই সরলরেখার উপরে একটা বর্গক্ষেত্র আঁকি। হ্যাঁ, আমরা ধরেন এইটা হচ্ছে একটা বর্গক্ষেত্র আঁকলাম। এইটা বলা হচ্ছে একটা সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই সরলরেখার 3 ভাগের 1 ভাগের উপর। আমরা যদি ওই সরলরেখাটাকে 3টা ভাগ করি, ধরেন সমান 3টা ভাগে ভাগ করলাম, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। ওই সরলরেখার 3 ভাগের 1 ভাগের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ? মানে এই সরলরেখার 3 ভাগের 1 ভাগের উপর যদি আমরা একটা বর্গ আঁকি, এটার উপর যদি একটা বর্গ আঁকি, তাহলে এই যে বর্গটা হয়েছে সেই বর্গটা এটার থেকে, ছোট বর্গের থেকে বড় বর্গটা কত গুণ বড় সেটা বের করতে হবে। তাহলে দেখেন আমরা এইটা অনেকভাবে করতে পারি। আমরা হচ্ছে এক্স ধরে করতে পারি, আবার সিম্পলি চিত্র সাহায্যে করতে পারি। আমরা যদি এই বড় যে বর্গটা আছে এটাকে যদি কতগুলো ভাগে ভাগ করি, হ্যাঁ, এটাকে কতগুলো ভাগে ভাগ করলাম, ভাগে ভাগ করলে দেখেন এইখানে আমরা আহ বড়টাতে পাবো হচ্ছে ছোটটার সমান 9টা বর্গ। আমরা বড়টাতে পাবো ছোট বর্গক্ষেত্রটা সমান করে 9টা বর্গ পাবো। তার মানে আমরা টোটাল পাচ্ছি এটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। টোটাল বর্গ আছে বড়টার মধ্যে 9টা আর ছোটটা হচ্ছে 1টা। তাহলে আমরা বলতে পারি যে বড় বর্গটা ছোট বর্গের 9 গুণ বড়। এখন এইটাকে যদি আমরা এক্স ধরে করতে চাই তাতেও সম্ভব। এক্স ধরে করা যাবে কিভাবে? যদি আমরা বড়টার ধরেন আমি যদি ধরি এই বড়টা হচ্ছে 3x। খেয়াল করে দেখেন বড়টার বাহু হচ্ছে, আমি ধরে নিলাম 3x। আর এই ছোটটার বাহু তাহলে কতটুকু হবে? বলা আছে 3 ভাগের 1 ভাগ। তাহলে অবশ্যই ছোটটার বাহু হবে x। এখন যদি এই বড়টাকে আমরা স্কয়ার করি, মানে ক্ষেত্রফল যদি বের করি, একটা বাহু যদি 3x হয় তাহলে তার ক্ষেত্রফল কি হবে? 3x স্কয়ার। আমরা পেয়ে যাচ্ছি 9x স্কয়ার। অর্থাৎ বড়টার ক্ষেত্রফল পেয়ে গেলাম 9x স্কয়ার। ছোটটার ক্ষেত্রফল তাহলে কি হবে? ছোটটার ক্ষেত্রফল হবে x স্কয়ার। x কে স্কয়ার করলে x স্কয়ার। তাহলে বড়টা ছোট থেকে হচ্ছে 9 গুণ বড়। এখন যদি বলা হয়তো 4 ভাগের 1 ভাগ বললে, 4 ভাগের 1 ভাগ বলে হয়তো 16 গুণ। যদি বলতো 5 ভাগের 1 ভাগ তাহলে হবে 25 গুণ। যদি বলে অর্ধেক তাহলে হবে 4 গুণ। তো এরকম ধরনের ম্যাথ গুলোতে 3 ভাগের 1 ভাগ বললে এটাকে স্কয়ার করব 9 গুণ, 4 ভাগের 1 ভাগ বললে বলবো হচ্ছে 16 গুণ, 5 ভাগের 1 ভাগ বললে বলবো হচ্ছে 25 গুণ, 6 ভাগের 1 ভাগ বললে বলবো হচ্ছে 36 গুণ। এইভাবে করে আমরা যেটা করব, এই ধরনের ম্যাথ গুলো হচ্ছে স্কয়ার করে দিলে সরাসরি অ্যান্সার চলে আসবে। এত কিছু আপনাকে ভাবতে হবে না। স্কয়ার করে দিলে ডিরেক্ট আমরা অ্যান্সার পেয়ে যাব। ওকে, এই ছিল আমাদের আজকের বর্গক্ষেত্র। কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা